প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, নিশ্চয়ই সকলে ভালো আছেন। সৃষ্টিকর্তার কৃপায় সকলেই ভালো আছেন। আমি মাদারীপুর অনলাইন স্কুলের লাইভ ক্লাস ফেস্টিভ্যালে আমি আজকে আমন্ত্রণ পেয়ে খুবই ভালো লাগছে। এই জনপ্রিয় এই পেজে ক্লাস নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই মাদারীপুর অনলাইন স্কুলের সাথে সম্পৃক্ত সকল শিক্ষকবৃন্দ এবং যে সকল শিক্ষার্থী নিয়মিত ক্লাস করে থাকে তাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমার পরিচয়টা অবশ্যই জানা দরকার। আমি সরজিৎ রায়, সহকারী শিক্ষক, চাড়াখালী ML মাধ্যমিক বিদ্যালয়, রাজাপুর, ঝালকাঠি। আমি আজকে এই লাইভ ক্লাসে যে ক্লাসটি নিতে যাচ্ছি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রয়োদশ অধ্যায়ের সসীম ধারা সম্পর্কে আমি চেষ্টা করব আজকের পাঠে শিক্ষার্থী তোমাদের কিছুটা বোঝানোর, এবং যদি মনোযোগ দিয়ে তোমরা ক্লাসে থাকো আর হয়তো কিছু শিখতে পারবে আমি বলে আশা রাখছি। তো এই জনপ্রিয় এই অনলাইন পেজে তোমরা অবশ্যই সংযুক্ত আছো এবং আজকের এই লাইভ ক্লাসটি তোমরা যতদূর সম্ভব একটু শেয়ার করে দিবে তোমাদের প্রিয় বন্ধুরা যারা আছে তারা যেন এই ক্লাসের সাথে সংযুক্ত হতে পারে। এবং নিশ্চয়ই তোমরা এরই মধ্যে বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে গেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠে যে অংশ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা দেখো, আমরা একটু পরে বলি বিষয়টা। যে আমরা প্রাথমিক জীবনে দেখো একটা সাধারণ একটা শব্দের সাথে বিশেষ পরিচিত, ক্রম শব্দটির সাথে পরিচিত আছি। দেখো, আমরা সাধারণত যে দেখি দোকানের যে তাকগুলোতে ভোগ্যপণ্য যেগুলো সাজানো থাকে বা বিভিন্ন একটা নাটক বা অনুষ্ঠানে দেখা যাচ্ছে ঘটনাবলী সাজাতে বা গুদাম ঘরে যে জিনিসপত্র বা যে মালামাল রাখা হয়, যে দ্রব্যগুলো রাখা হয়, সেগুলো সুন্দর করে একটা ক্রমে ধারণা সেখান থেকে আমরা লক্ষ্য করতে পারি। আবার অনেক কাজ করতে আমরা সাধারণত কি করি, যে দৃষ্টিনন্দনভাবে সম্পাদন করার জন্য আমরা বড় হতে ছোট বা শিশু হতে বৃদ্ধ, হালকা হতে ভারী ইত্যাদি ধরনের ক্রম আমরা ব্যবহার করে থাকি। আর এই ক্রমের ধারণা হতেই বিভিন্ন প্রকার গাণিতিক ধারার উদ্ভব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব বা জানব অনুক্রম ও ধারা কি, এবং তারই সাথে আমরা সমান্তরাল ধারা কি এবং সেটার সূত্রগুলো আমরা জানবো, যে সমান্তরাল ধারার যে সূত্রগুলো আছে যাতে গাণিতিক সমস্যার সমাধান করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই লাইভ ক্লাস ফেস্টিভ্যালে আমি নিশ্চয়ই তোমরা উপস্থিত আছো এবং বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে গেছো। আমি একটু দেখে নিতে চাই তোমরা কে কোথা থেকে সংযুক্ত হয়েছো। একটু সময় নিব, তার মধ্যে তোমরা ঝটপট তৈরি হয়ে যাও এবং ত্রয়োদশ অধ্যায়ে তোমরা এটা বের করে ফেলো। ত্রয়োদশ অধ্যায়, ওকে, ত্রয়োদশ অধ্যায়টা বের করতে থাকো। আমি একটু চেক করে নেব সংযুক্ত আছো আজকের এই ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, ততক্ষণ একটু তোমরা ঝটপট তৈরি হয়ে যাও। একটু চেক করি কে কে তোমরা সংযুক্ত আছো। কিছু মনে করবে না, আমি একটু দ্রুত একটু চেক করে নিতে চাচ্ছি, দেখি কে কে আমার সাথে সংযুক্ত আছো। এবং তোমাদের সম্ভব হলে একটু ক্লাসটা শেয়ার করে দেবে, যাতে তোমাদের প্রিয় যে বন্ধুরা আছে তারা যেন এই ক্লাসের সাথে সংযুক্ত হতে পারে। আমি এটা তোমাদের কাছে আমার একটা বিশেষ দাবি থাকবে এবং নিশ্চয়ই তোমরা সেটা করবে বলে আমি আশা করছি।
প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু সময় নিচ্ছি তোমাদের কাছ দিয়ে, কিছু মনে করবে না। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ক্লাসের সাথে সংযুক্ত আছো। একটু সমস্যা হচ্ছে, কিছু মনে করবে না। ওকে, আমি এখনো দেখছি না কাউকে লাইনে, আমি দেখতে পাচ্ছি না, হয়তো কেন জানি না। চেষ্টা করি, দেখি। এখন আমি পাচ্ছি মাহিন খান সংযুক্ত হয়েছে। ওকে, তরিকুল স্যার বলছেন থ্যাঙ্কস। একটু কমেন্টে একটু জানিয়ে দিবে প্রিয় শিক্ষার্থীরা যে আমার বোর্ডটা ভালো দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ভালো শোনা যাচ্ছে কিনা। জাস্ট একটু একজনের একটু কমেন্টটা আমি দেখতে চাচ্ছি, দেখে আমি ক্লাসে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই আমি তোমাদের কাছে দাবিটা করতে পারি। হ্যাঁ, আমরা এখন তাহলে আমরা যে আজকে যে ক্লাসে যে মূল বিষয়টা আমরা নিশ্চয়ই একটু 1 মিনিট আমি একটু সময় চেয়ে নিচ্ছি। দুঃখিত, একটু সমস্যা হচ্ছিল, বাইরে শব্দ হচ্ছিল, এই জন্য আর কি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটা বিষয় দেখি, খেয়াল করি। দেখো যে 1 2 3 4 5 এবং ডট ডট দিলাম। এখন দেখো এখানে এগুলো কি স্বাভাবিক সংখ্যা। এখন এটা যদি স্বাভাবিক সংখ্যা হয়, আমরা স্বাভাবিক সংখ্যায় সাধারণত কি দ্বারা প্রকাশ করি? n। স্বাভাবিক সংখ্যার সেট যদি হয় ক্যাপিটাল লেটার n ব্যবহার করি, সেটা পরের ব্যাপার। এবার যদি আমরা এই যে অনুক্রমে যেভাবে ধাপে ধাপে সাজানো আছে 1 2 3 4 এভাবে ধাপে মানে একটা পর্যায়ক্রমে সাজানো আছে, এভাবে হতে পারে। দুঃখিত, আমি এখনো একটু সমস্যায় ভিতরে আছি। আসলে 1 মিনিট, আমি আর একটু সময় নিচ্ছি। আচ্ছা, আমি যে বললাম যে আমি এখানে ক্লাস নিচ্ছি, তোমরা তারপরেও এখানে আসছো কেন? দুঃখিত, আসলে আমার একটু বাইরে আমার ছেলেরা একটু দুষ্টুমি করতেছিল, এই জন্য আর কি। তারপরে দেখো আমরা কি করতে পারি, যদি এই যে ক্রমে যেটা সাজালাম এটা যদি আবার এরকম লিখি, তাহলে দেখো এটা দ্বিগুণ করে বৃদ্ধি যদি পাই, আমরা যদি জোড় সংখ্যা এরকম 2 6 4 8 এভাবে যদি 10 লিখি, তাহলে দেখো এটা কি হলো, এটা এই যে সংখ্যা এটা দ্বিগুণ হলো 2n, এই n এর দ্বিগুণ, n এর দ্বিগুণ। প্রিয় শিক্ষার্থীরা, একটু ভালো করে একটু দেখবে, একটু খেয়াল করবে। আশা করি তোমরা লাইনে আছো। স্বাক্ষর দাস বলছে নমস্কার। নমস্কার স্বাক্ষর দাস, নিশ্চয়ই ভালো আছো। এবং একটু কমেন্টে জানিয়ে দিবে আমার বোর্ডটা ভালো দেখা যাচ্ছে কিনা, একটু দ্রুত যদি কমেন্টে জানিয়ে দাও। আমি এখনো কমেন্ট পাচ্ছি না, এই জন্য আমি ক্লাসটাও ঠিক মতো একটু ছন্দ পাচ্ছি না যে ক্লাস আমার বোর্ডটা বোঝা যাচ্ছে কিনা বা আমার কথা শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্টে যদি জানিয়ে দাও। স্বাক্ষর দাস মুগ্ধ এবং সাথেই আছো সম্ভবত মাহিন খানও আছো। ওকে, এখন এই যে আমরা দেখো এই যে এটা লিখলাম সংখ্যাটা 1 2 3 4 5, দেখো ক্রমেই সাজানো আছে। এটা যে এই n সংখ্যা পর্যন্ত মানে অসংখ্য হতে পারে। হ্যাঁ স্যার, ওয়াল ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। আমি নিজে থেকে এখন কমফোর্টেবল বোধ করছি, আমি
মনে করি এতক্ষণ আমার ভিতরে একটা জড়তা ছিল যে আমার বোর্ড দেখা যাচ্ছে কিনা বা কথা শোনা যাচ্ছে কিনা, আমি এটা বুঝতে পারছিলাম না। এখন দেখো এই এই যে সংখ্যাটা, এটা জোড় সংখ্যা লিখলাম, এখানে অন্যভাবেও আমরা সেটা ব্যবহার করতে পারি। যদি এভাবে, তাহলে আমাদের ক্রমটা, এটা অনুক্রমটা কি, আমরা মূল যে বিষয় ছিল অনুক্রম ধারা, তাহলে যে একটা কতগুলো রাশিকে যদি একটা বিশেষ কোনো নিয়মে, যেমন এখানে ছিল যে আমরা স্বাভাবিক সংখ্যাগুলো পরপর সাজিয়েছিলাম, ব্যবধান এখানে প্রত্যেকটা ব্যবধান 1 করেছিল। এবার আমরা দেখো এভাবে যে জোড় সংখ্যাগুলো যখন লিখলাম, তখন আমরা দেখো এখানে কি করছি, প্রতিটার ব্যবধান এখানে 2, একটা বিশেষ নিয়মে সাজানো আছে। এভাবে বিশেষ নিয়মে সাজানো রাশিগুলোর সেটকে আমরা বলবো অনুক্রম বা সিকোয়েন্স। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটু দেখি আরো কিছু অনুক্রমের কিছু উদাহরণ আমরা দেখি। যে অনুক্রমের উদাহরণটা আমরা একটু দেখে যাই। বলছে মাহিন খান বলছে যে স্যার ক্লিয়ার আসে সব। ওকে ধন্যবাদ। এমডি তাহদিল ইসলাম সংযুক্ত হয়েছে, ওকে অসংখ্য ধন্যবাদ। এবং তরিকুল স্যার আমার সাথে ছিলেন, এবং ইব্রাহিম স্যার ছিলেন আমার সাথে, হয়তো আছেনই স্যার, বলছেন ধন্যবাদ। ওকে অসংখ্য ধন্যবাদ সকলকে। যদি সুযোগ থাকে ক্লাসটা একটু শেয়ার করে দিবে প্রিয় শিক্ষার্থীরা, এবং শিক্ষক মণ্ডলীর কাছে অনুরোধ থাকলো যে আপনারা যদি একটু শেয়ার করে দেন। ওকে ধন্যবাদ। যদি আমার এই ক্লাসটা যদি কয়েকজন স্টুডেন্টকে আমি যদি শেখাতে পারি কিছু, আমার সার্থকতা, আমার কষ্টটা সফল হবে। এখন দেখো আর একটা কয়েকটা অনুক্রমের আমরা দেখি, আমরা অনুক্রম কি সেটা জানলাম। অনুক্রমের আমি আরো কয়েকটা সূত্র দেখাচ্ছি। মনে করো অনুক্রমের সাধারণ পদ যদি হয় 2n + 1, যদি এটা অনুক্রমের সাধারণ পদ হয়, এখন আমি একটা সাধারণ পদ, এখন সাধারণ পদ যদি এটা হয়, তাহলে এটা nটা প্রথম পদে যদি হয়, প্রথম পদে n এর মান হবে 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, চতুর্থ পদে 4। এভাবে যদি লিখি, তাহলে অনুক্রম, যদি আমি 3টা অনুক্রম আমি এখানে সাজাতে চাই, 3টা অনুক্রম লিখতে চাই, অনুক্রমের যে পদ, মানে প্রথম যে রাশিটাকে প্রথম পদ, দ্বিতীয় রাশিটাকে দ্বিতীয় পদ, এভাবে যদি হয়, তাহলে এর প্রথম পদটা কি হবে যদি একটু কমেন্টে জানিয়ে দাও তোমরা যারা সংযুক্ত আছো। এটার প্রথম পদ কি হবে, দ্বিতীয় পদ কি হবে এবং তৃতীয় পদ কি হবে, 3টি পদ একটু ঝটপট করে বলে দিবে। এবং আমি সাথে সাথে সমাধান করে যাচ্ছি, তোমরা চেষ্টা করবে যে এটা আমার সাথে সাথে সমাধান করার চেষ্টা করবে, আশা করি পারবে। এখন একটু নেটের একটু প্রবলেম হচ্ছে, আসলে ক্লাসটা যেন কেমন একটু মানে প্রথমের থেকে এই জন্য কি হচ্ছে বুঝতেছি না। ওকে ধন্যবাদ। তারপরে যে প্রথম পদ যদি এইখানে যদি মানটা 1 ধরি, তাহলে প্রথম পদটা কি আসবে, দেখো 2, তার 2 একে 2 থেকে 1 গেলে, তাহলে প্রথম পদ থাকবে 1। দ্বিতীয় পদে কি হবে, দ্বিতীয় পদ এখানে কি হবে একটু ভালো করে একটু লক্ষ্য করবে। স্বাক্ষর দাস নিশ্চয়ই সংযুক্ত আছো। তারপরে দেখো দ্বিতীয় পদে n এর মান 2 হলে 2 আর 2 গুণ করলে 4, এবং এর থেকে 1 বিয়োগ করলে কত হবে, দেখো 3 হলো। আচ্ছা, এবার যদি তৃতীয় পদে যদি n এর মান যদি 3 হয়, তাহলে সেখানে কি হবে, দেখো 6 5। এভাবে আমরা অনুকরণ গুলো এভাবে বের করতে পারবো, সাধারণ পদ দেওয়া থাকলে সেভাবে বের করতে পারবো। এবার প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যদি তোমাদের একটা কাজ দেই, আশা করি সে কাজটার উত্তর তোমরা ঝটপট দেওয়ার চেষ্টা করবে। আমি দিলাম 1/2 এর পাওয়ার n, 1/2 এর পাওয়ার n। এই যে এইটা হচ্ছে একটা অনুক্রমের সাধারণ পদ, একটা অনুক্রমের সাধারণ পদ। এইটা থেকে কয়েকটি মানে 4টি পদ নির্ণয় করো, একটা অনুক্রম তৈরি করো। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা সংযুক্ত আছো এবং আমার সাথেই আছো, একটু চেষ্টা করবে যে এখান থেকে অনুক্রমের এটা দেওয়া আছে, এখান থেকে কিভাবে আমি একটা দেখিয়ে দিলাম। এভাবে যদি n এর মান প্রথম পদে গেলে n এর মানটা 1 ধরবে, দ্বিতীয় পদে গেলে n এর মান 2 হবে, তৃতীয় পদে n এর মান 3 হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এভাবে যদি তোমরা এটা বের করার চেষ্টা করো, আমি আশা করি তোমরা পারবে। একটু কমেন্টে জানিয়ে দাও। সাথে সাথে আমি সমাধান করে যাচ্ছি। শেখ মাসুদুর রহমান
ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ সংযুক্ত হয়েছেন। আহ, এখন আমি যদি এটা প্রথম পদ বের করতে যাই, প্রথম পদ আমি একটু তোমাদের লিখে দেখাই। প্রথম পদ হলে n এর মান, এখানে দেখো 1 লিখলাম, 2, এই n এর প্রথম পদে n এর মান হবে 1, তাহলে এখানে 1/2 এই থেকে গেল 1/2। এখন যদি আমরা এটা দ্বিতীয় পদ আমরা বের করতে যাই, দ্বিতীয় পদ, তাহলে কি হবে? দ্বিতীয় পদে তাহলে কি 1, আর এখানে হবে দ্বিতীয় পদ হলে এখানে n এর মানটা কত হবে? 2, তাহলে হবে কি 1/2 স্কয়ার হলে 4। চতুর্থ পদে দেখো এখানে কি হবে, সরি তৃতীয় পদে কি হবে? তৃতীয় পদে এখানে 1/2 এর পাওয়ার 3। আচ্ছা, আমরা জানি 2 এর পাওয়ার 3 হলে কত হয় প্রিয় শিক্ষার্থীরা? 2 এর পাওয়ার 3 হলে হবে 8। এভাবে দেখো তাহলে অনুক্রমটি কি হলো? 1/2, 1/4, 1/8 এভাবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এইটা বুঝতে পেরেছো অনুক্রমটা কি, কিভাবে বের করতে হয় অনুক্রমটা। এবং অনুক্রমের এখানে আরেকটা বিষয় আছে, দেখো এখানে তোমাদের বইয়ের কিছু কাজ দেওয়া আছে। এই কাজগুলো সমাধান তোমরা বাড়িতে করবে এবং আমার কমেন্ট বক্সে দিয়ে দেবে। আমি দেখবো যে কে কে এই কাজগুলো করতেছো, আমি একটু দেখা দরকার, দেখি তোমরা কে পারছো। আর না পারলে আমি সমাধান আমি বলে দেবো যে হ্যাঁ কোনটা হয়েছে বা না হয়েছে, আমি কমেন্ট দেখে বলে দেবো। তো আশা করি এই কাজটা করবে। আর এরপরে আমরা দেখো, এরপরে যাবো আমরা অনুক্রমটা দেখলাম, ধারাটা দেখবো। এখন ধারা আমরা বলতে কি বোঝায়? বলতে আমরা যদি ধারাটা যদি এই যে অনুক্রম শিখলাম, এই অনুক্রমে দেখো শিক্ষার্থীরা, এই অনুক্রমের গুলো যদি আমি এর মাঝে যোগ চিহ্ন দিই, এর ভিতরে যদি মাঝে যদি যোগ চিহ্ন বসাই, এই রাখলাম, যোগ চিহ্ন দিলে এইটা হলো কি? ধারা। তা দেখো তাহলে কোন অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন ব্যবহার করলে একটি ধারা পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে অনুক্রম শিখলাম, অনুক্রমটা কি, ধারা কি সেটাও জানলাম। তাহলে এই ধারা, এখন এই ধারাটা কিভাবে দেখো, এই ধারাটা আবার দুইটা, একটা হচ্ছে সমান্তর ধারা, সমান্তর ধারা, আর একটা হচ্ছে কি নিশ্চয়ই তোমরা জানো, একটা একটু কমেন্টে জানিয়ে দাও। সমান্তর ধারা একটা, আরেকটা কি অনেকেই জানো, যারা দশম শ্রেণীতে আছো তারা অনেকেরই জানার কথা। আমি একটু কমেন্টে একটু দেখতে যাচ্ছিলাম, অনেকে এখন দেখি না, বলছে তাহদুল, ওকে ধন্যবাদ। এখন মুগ্ধ লাইনে আছো। সমান্তর ধারা আর একটা কি ধারা? গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা, সমান্তর ধারা আর গুণোত্তর ধারা। তাহলে এই দুটো ধারার ভিতরে আমরা আজকে একটু সমান্তর ধারা সম্পর্কে আমরা আজকে ক্লাসে একটু জানার চেষ্টা করব। এই সম্পর্কে যে সূত্রাবলী আছে সেটাও আমরা আজকে দেখে নেব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা আজকে কি এই সমান্তর ধারা, গুণোত্তর ধারা আমরা হয়তো পরবর্তী ক্লাসে আমরা সেটা শেখার চেষ্টা করব। নিশ্চয়ই তোমরা সাথেই থাকবে। দেখো এখন সমান্তর ধারা কিভাবে আমরা বুঝবো যে সমান্তর ধারা কি? সমান্তর ধারাটা যদি আমরা জানি যে কোনো ধারার প্রতিটা পদ তার পূর্ববর্তী পদের অন্তর যদি সমান হয়, আমি একটু দেখো, তাহলে এখান থেকে আমরা দেখি, আমরা গুণোত্তর ধারা আগামীতে শিখবো। তাহলে আমরা আজকে শিখবো সমান্তর ধারা। সেটা আমরা কিভাবে, যে সমান্তর ধারাটা কি, সমান্তর ধারা কি? সমান্তর ধারার প্রতিটা পদ তার পূর্ববর্তী পদের অন্তর, মনে করি এই পদটা ধরে, তার পূর্ববর্তী পদের অন্তর যদি একটা কি নির্দিষ্ট সংখ্যা হয়, কারণ তো সবসময় সমান হয়। যেমন এই দুটো বিয়োগ করলে এখান থেকে এটা, এইগুলো যদি আমরা এর প্রত্যেকটা যদি বিয়োগ করি তাহলে কত হবে? এখানে 2 হবে, এটাও 2 হবে, দেখো এটাও 2 হবে। তাহলে প্রতি পদের অন্তর যদি সমান হয়
তাহলে সেটা হবে কি সমান্তর ধারা। তাহলে একটা কথা আমরা বুঝে গেলাম যে কোনো ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অন্তর যদি সবসময় অন্তর বা পার্থক্য বা বিয়োগফল যেটাই বলো যদি সবসময় সমান হয় তাহলে সেই ধারাটিকে বলবে সমান্তর ধারা। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আর যদি বুঝে যাও তাও বলবে যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, তাহলে আমার একটু সহজ হয় পাঠটা চালিয়ে যেতে। উদয় কুমার স্যার আমার সাথে সংযুক্ত হয়েছেন, ওকে ধন্যবাদ স্যার। একটু শেয়ার করে দিবেন যেন আমাদের শিক্ষার্থীরা এই ক্লাসগুলো দেখে কিছুটা উপকার পায়। ধন্যবাদ স্যার আপনাকে। এখন আমরা এখন একটু দেখে নেব যে কিভাবে এই আমাদের এই অঙ্কটার সমাধান মানে সূত্রাবলীগুলো কিভাবে আসে আমরা একটু দেখে নেব। সমান্তর ধারা দেখো এখানে প্রথম পদ আমি এখান থেকে লিখলাম, এই ধারাটা দিয়েই সমাধান করার চেষ্টা করি। আচ্ছা এটা থাকুক। এখানে দেখো ধারাটির প্রথম পদকে এ দ্বারা চিহ্নিত করব। প্রথম পদ এ সমান 2 এবং সাধারণ অন্তর যে কথা একটু আগে আমরা বললাম সাধারণ অন্তর, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। কিভাবে বের করব সাধারণ অন্তর? যে কোনো একটি পদ তার পূর্ববর্তী পদের অন্তর, এই 4 এর পূর্ববর্তী পদের অন্তর আছে মানে এই 4 বিয়োগ 2 বিয়োগ 4 এরকম না, এই প্রত্যেকটা পদ তার পূর্ববর্তী পদের অন্তর, মানে ওই প্রত্যেক যে কোনো একটা পদ তার আগের পদের অন্তর। তাহলে এখানে এই অন্তর মানে আমরা জানি যে বিয়োগফল, বিয়োগ। এবার দেখো এই কত হয়েছে 2। আমি যদি আবার পরেরগুলো বিয়োগ করি দেখো 6 বিয়োগ 2 সমান কত, সরি 4, 2 8 বিয়োগ 6 সমান 2। তাহলে দেখো এখানে সবগুলো পদ সমান হয়েছে। তাহলে এখান থেকে আমরা নিশ্চিত বলতে পারি যে এটি একটি সমান্তর ধারা। কি বলতে পারি? এটি একটি সমান্তর ধারা। এখন এই সমান্তর ধারা যদি এটা হয়, এটা প্রতিটা পদের এখানে একটা বিষয় লক্ষণীয়, দেখো এখানে এই পদের থেকে এইটা পদ 2 বেশি, আবার তার থেকে এই পদটা আরো 2 বেশি। তাহলে এইটা যদি এ হয় তাহলে এটা এই দ্বিতীয় পদ বের করার সময় কি হবে? এ প্লাস ডি। তাহলে এখানে কি হবে? যদি আমি প্রথম পদটা আমি ধরলাম, প্রথম পদ এ, যদি আমি এখানে দ্বিতীয় পদ বের করতে যাই তাহলে কি হবে? এ আর দেখো পার্থক্য যত ছিল, ডি কত ছিল 2, তাহলে এ আর ডি যোগ করো এ প্লাস ডি। যদি এখানে তৃতীয় পদ বের করতে যাই তাহলে দেখো কি হবে? এখান থেকে আরো 2 বেশি, এটা থেকে আরো 2, তাহলে এ প্লাস ডি প্লাস ডি, এ প্লাস ডি প্লাস ডি, তাহলে এ প্লাস 2d। এভাবে যদি আমরা যদি প্রত্যেকটা পদ বের করি, একটা ধারা বের করতে পারবো। কিভাবে? তাহলে সমান্তর ধারাটা কি একবারে লেখা যায়? অতএব সমান্তর ধারাটি কি হবে? এ প্লাস ডি প্লাস এ প্লাস 2d প্লাস ডি এ প্লাস 3d এ প্লাস 4d এভাবে বাড়তে থাকবে। তাহলে এইভাবে আমাদের এই সমান্তর ধারা বের করতে পারবো। তাহলে যে কোনো আমি যদি সমান্তর ধারা দেওয়া নেই আমি একটি ধারা বের করব, সমান্তর ধারা তৈরি করব। কিভাবে সেটা তৈরি করতে পারি? যদি প্রথম পদ দেওয়া থাকে এবং সাধারণ অন্তর দেওয়া থাকে তাহলে ধারাটা তৈরি করা আমার জন্য খুবই সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা দেখার বিষয়, দেখো আমি এই যে এটা লিখেছি, আমি যদি এখন বলি যে একটা ধারার যে কোনো একটা ধারার প্রথম পদ এ সমান দেওয়া আছে 3 এবং সাধারণ অন্তর ডি সমান দেওয়া আছে 2। এখন যদি এটা দেওয়া থাকে আমরা এখান থেকে একটা ধারা বের করতে পারবো। নিশ্চয়ই আমি তোমাদের এই ধারা নির্ণয়ের যে সূত্রটা লিখে দিয়েছি এটা দিয়ে পারবে। দ্রুত একটু কমেন্টে জানিয়ে দাও এখান থেকে এই যদি প্রথম পদ 3 হয়
এবং সাধারণ অন্তর ডি সমান 2 হয়, তাহলে এখান থেকে ধারাটা কি হবে? আমি এই ধারা নির্ণয়ের সূত্রটা যে একটু আগে যে বললাম, নিশ্চয়ই তোমরা এটা আশা করি পারবে। প্রিয় শিক্ষার্থীরা, একটু ঝটপট কমেন্টে জানিয়ে দাও যে এভাবে যদি প্রথম পদ দেওয়া থাকে এবং সাধারণ অন্তর দেওয়া থাকে কিভাবে ধারাটা বের করবো, একটু ঝটপট কমেন্টে বলে দাও যে কিভাবে ধারাটি বের করা যায়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি কমেন্টের অপেক্ষায় আছি। আমরা এরপরে আমরা চেষ্টা করব এই দুটি অঙ্কের সম্পর্কে আমরা সূত্র এবং এটা সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সময় হাতে খুবই কম, যদি দ্রুত এটা জানিয়ে দাও কমেন্টে সুবিধা হয়। আমি সমাধান করি, তোমরা একটু দেখো এটা সমাধান করে বের করতে পারো কিনা। আমি এখানে বের করছি প্রথম পদ এ। আমি দেখো এখান থেকে যদি লিখি 3, এটা কি হবে 3 প্লাস 2, এটা কি হবে 3 প্লাস 2 ইন্টু 2। যদি এরকম হয় দেখো এটা বের করা যাবে খুব সহজে। 3 এটা হচ্ছে কত 5, এখানে হবে 2 4 7 প্লাস j ডট। নিশ্চয় আমি এখনো দেখতে পাচ্ছি না লাইনে। ওকে, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন একটু কাজ করব। 135 ওকে, বিজোড় সংখ্যা। ওকে ঠিক আছে, 1/2 1/4 1/8 ঠিক আছে। তুমি অনেক পিছনের উত্তর চলে এসেছে 357। সাক্ষর দাস মুক্ত বলছে 357। ওকে, অসংখ্য ধন্যবাদ সাক্ষর দাস মুগ্ধ। তোমার আসলে অনেকটা তুমি চেষ্টা করো, ক্লাসে থেকে মনোযোগ দিয়ে ক্লাসটা করতে থাকো। আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন মুগ্ধ বলছে স্যার অ্যান্সার হবে 99। আমি কোনটার অ্যান্সার বলছো আমি এখনো বুঝতে পারি নাই। আমি এখানে দেখো এখানে দুইটি অঙ্ক আছে, এইখানে n-তম 12তম পদ নির্ণয় এবং দেখো এই যে ধারা আছে ধারাটি সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করা এবং একটা সমষ্টি। আমি এখনো সূত্রটা এখনো লিখে দেই নাই, সুতরাং সূত্রটা লিখে দিলে তোমরা বুঝতে পারবে অবশ্যই। আমরা তাহলে এখান থেকে আমরা দুইটা সূত্র আমরা এখনো জানবো, আমাদের সময় এখনই শেষ হয়ে যাবে। আমরা একটু সূত্র দুটো আমরা আজকে ভালো করে জেনে নেব। আগামী ক্লাস থেকে আমরা এই যে গাণিতিক সমস্যা যেগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, n-তম পদ, এই সূত্রে সমান্তর ধারার n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু d। এই সূত্রটা ব্যবহার করে নিশ্চয়ই তোমরা এই 5 নং যে প্রশ্নটা আছে এই 5 নং প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবে। আশা করি তোমরা সেটা অবশ্যই পারবে। 10 এর অ্যান্সার 99। ওকে, তুমি নিশ্চয়ই অঙ্কটা আগে থেকে সমাধান জানো, এইভাবে এই জন্য পেরে গেছো। এবং এই উপরের অংশটা এখানে বলছে যে ধারাটির সাধারণ অন্তর কত এবং 12তম পদ কত। এটা দাগ নম্বর দিয়ে মানে প্রশ্ন নাম্বার দিয়ে তখন উত্তরটা দিবে, তাহলে আমার একটু সুবিধা হয়। আচ্ছা, এবার n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 twice a plus n-1 into d। আচ্ছা, তাহলে দেখো এই যে দুটো সূত্র ব্যবহার করলে নিশ্চয়ই তোমরা এটা এই 5 নং এবং 10 নং প্রশ্নের উত্তর দিতে পারবে। সাক্ষর দাস মুগ্ধ ইতিমধ্যে উত্তরটা দিয়ে দিচ্ছ। এখানে ব্যবধান 8, এখানেও 8। সুতরাং যদি আমরা এটা সমাধান করি তাহলে অবশ্যই আমরা এটা পারবো। আমরা এটা মুছে ফেলি। দেখো 5 নং প্রশ্নের উত্তরটা এখানে যে 2 - 5 - 12 - 19 দেওয়া আছে, এরকম ডট ডট দেওয়া আছে। প্রথম পদ a সমান আছে কত 2 এবং অনুপাত যদি ধরি d সমান আছে -5 - 2, তাহলে অতএব হবে -7। আবার যদি এটা বলি -12 মাইনাস আবার -5, এবার যদি ধরি তাহলে -12 প্লাস 5, তাহলে এখানেও দেখো -7। এভাবে বেরোবে অবশ্যই। এখানে ঠিক আছে। দেখো এইটার উত্তরটা এখানে কি আসবে, সাধারণ অন্তর আসবে -7। 12তম পদ
12তম পদ যদি বের করতে যাই এই সূত্রটা n-তম পদের সূত্রটা ব্যবহার করলে আমার 12তম পদটা ওখানে বেরোবে। n-তম পদের নির্ণয় সূত্রটা তাহলে 12তম পদ সমান আমি একটা এখানে লিখি a প্লাস যদি 12তম পদ হয় এটা হবে 12 এরকম। এখানে n হলে এখানে n, এখানে যদি 12তম পদ হয় এখানে 12 লিখতে হবে। এবার দেখো এর মানটা কত, এর মান এখানে আছে 2 প্লাস 12 মাইনাস 1 এখানে 11 আর বি এর মান আছে -7। তাহলে 2 আর এখানে আছে প্লাস এ মাইনাস এ, দেখো একটু ভালো করে খেয়াল করবে, প্লাস এ মাইনাস এ -77 বিয়োগ করলে আমরা নিশ্চয়ই এটা জানি যে বড় সংখ্যাটার চিহ্ন বসে, তাহলে -75। প্রিয় শিক্ষার্থীরা দেখো এবার ঠিক আছে কিনা। বলছে সাক্ষর দাস মুগ্ধ বলছে যে আমার উত্তরটা ভুল ছিল, আমি পরে ঠিক করেছি 360। এখন দেখো আমি পরের অঙ্কটা দেখো একটু সমাধান করে দেই। সমষ্টি নির্ণয়ের সূত্র এটা আছে, নিশ্চয়ই এটা তোমরা বুঝে গেছো, আমি এটা মুছে ফেললাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে যদি এখানে কত 9টি পদের সমষ্টি, তাহলে আমার আগে কি করতে হবে, ধারাটা লিখতে হবে। আমি একটু সময় বেশি নিয়ে ফেলছি, আমার আসলে ক্লাস টাইম 30 মিনিট ছিল, ওভার হয়ে গেছে, একটু দ্রুততার সাথে করি। আমি প্রথমের দিকে একটু সমস্যা হয়েছে, আজকে একটু নেটের একটু প্রবলেম করছে, আবার একটু বাইরে একটু ঝামেলা হচ্ছিল, যাক সব মিলাই একটু দেরি হয়ে গেছে, দুঃখিত আমি। এবার প্রথম পদ এখানে আছে, প্রথম পদ a সমান 8, সাধারণ অন্তর। প্রিয় শিক্ষার্থীরা দেখো সাধারণ অন্তর a সমান 8, সাধারণ অন্তর d সমান 16 মাইনাস 16, এখানেও তাই হবে নিশ্চয়ই। অতএব এটি একটি সমান্তর ধারা। সমান্তর ধারা যদি হয় সমষ্টি নির্ণয়ের সূত্র এখানে দেওয়া আছে, আমি এটাই আমি লিখলাম, মনে করো এটা যেহেতু এখানে 9টি পদের সমষ্টি, তাহলে S9 আমি একটু সংক্ষেপে করলাম, তোমরা লিখে করবে অবশ্যই। মরিয়ম বলছে, হ্যাঁ মরিয়ম সংযুক্ত হয়েছে, ওকে ধন্যবাদ মরিয়ম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেহেতু লাস্টের দিকে এসছো, এখন এই ক্লাসটা শেষ হয়ে যাবে, তারপরে দেখো এই অঙ্কটার সমাধান যদি করতে পারো, দুটো এখানে কাজ দেওয়া আছে। এছাড়াও আমি বাড়ির কাজ এখনই আমি দিচ্ছি, n/2 তাহলে 9/2, 2 ইন্টু এর মান এখানে ছিল কত 8 প্লাস 9 মাইনাস 1, ডি এর মান 8। ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখনই শেষের দিকে চলে আসছি। 16 আর এখানে আছে কত হবে 8, 8 8 64, 9/2 এখানে আছে 10, 7 4 360। সাক্ষর দাস মুগ্ধ, অবশ্যই তোমার উত্তর একদম সঠিক। তো আমি এরকমই চাই যে প্রথমে তোমার উত্তরটা ভুল ছিল, তুমি পরের বার বুঝতে পেরেছো, পরের উত্তরটা অবশ্যই ঠিক দিয়েছো। দেখো আমরা এই দুটো অঙ্কের সমাধান আমি করেছি, এবং আমরা আজকে জানলাম অনুক্রম এবং ধারা কি, সমান্তর ধারা কি সেটাও জেনেছি, এবং যে ধারার যে সূত্র, এই যে সূত্র দুটো আমাদের ভালো করে মনে রাখতে হবে। এই অনুযায়ী আমাদের পরবর্তী ক্লাসে এটা নিয়ে আমরা কাজ করব। আশা করি তোমরা সাথেই থাকবে। তাহমিনা আফরোজ ম্যাডাম বলছেন সুন্দর উপস্থাপন, ওকে ধন্যবাদ। দীপালি ম্যাম উপস্থিত হয়েছেন আমার ক্লাসে, ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। সবাই ভালো থাকবেন আশা করছি। স্বাগত, অনেক ভালো বুঝালেন স্যার, চেষ্টা করেছি আসলে কতদূর পারেছি। আজকে প্রথম থেকে একটু ঝামেলা হয়েছিল নেটে, একটু বাইরেও সমস্যা, সব মিলাই একটু প্রথমের দিকটা একটু এলোমেলো হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি পরে এরকম ঝামেলাগুলো হবে না। আশা করছি আমার এই সমস্যা যেটুকু আজকে বুঝাতে চেয়েছি আমি সেটুকু পেরেছি কিনা জানি না, এটুকুই আজকে থাকবে। আগামী ক্লাসে একটু আমরা বিস্তারিত আলোচনা করব। ছোট করে কিছু কাজ দিব, সেই কাজগুলো একটু সমাধান করে কমেন্টে জানিয়ে দেবে প্রিয় শিক্ষার্থীরা।
দেখো আমার কাছে যে বইটি আছে সে বইটি আসলে পুরানো বই, তারপরে দাগ নম্বর মেলে কিনা 5, 6, 7 এবং 9 অনুশীলনীর আমাদের বাড়ির কাজে থাকবে। অনুশীলনীর 6, 7 এবং 9 নং প্রশ্ন, এই 9 নং প্রশ্ন এটা থাকবে বাড়ির কাজ। তো আজকে একেবারে শেষে এসেছো। আচ্ছা, ওকে নাইস প্রেজেন্টেশন বলছো, ওকে ধন্যবাদ। আসলে মুগ্ধ মুগ্ধ এবং মরিয়ম সবসময় কাছাকাছি সবাই ইয়ে করে, ক্লাস করে, এই জন্য সবার জন্য একটা আন্তরিকতা আছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লাস এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবে আশা করছি, বাড়িতে থাকবে, প্রয়োজনে বাইরে না যাওয়াই, প্রয়োজনে যদি যেতে হয় না যাওয়াই ভালো। স্বাস্থ্যের নিয়ম মেনে চলতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আর কথা বাড়াবো না। সর্বোপরি আমরা আজকে আবারও মাদারপুর অনলাইন স্কুল লাইভ ফেস্টিভ্যাল অনুষ্ঠানে এই ক্লাসে এই ক্লাসের পক্ষ থেকে আবারও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, টাটা।